ব্রিটেন ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বাকি একদিন হোটেলে রাখার সিদ্ধান্তের পরও হয়নি তালিকা। নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতের পেঁয়াজ রপ্তানির ঘোষণায় বাজার নিম্নমুখী, ভরা মৌসুমে আমদানি না করার দাবি সংশ্লিষ্টদের। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। চাল আমদানির ঘোষণা শুনেই দাম কমালেন মিল মালিকরা। কুষ্টিয়ায় বস্তা প্রতি কমেছে 50 থেকে 100 টাকা। খুচরা পর্যায়ে বেশি রাখলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং করোনায় বছরের শেষ দিনে আয়োজন না থাকলেও কক্সবাজার ছুটছেন হাজার হাজার পর্যটক। 4 শতাধিক হোটেল মোটেলে খালি নেই কক্ষ। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা এবং ডিও 2020 ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। উপস্থিত সুধীমণ্ডলী, 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা থেকে অনেক দূর আমরা সরে যাই। যে আদর্শ, যে লক্ষ্য নিয়ে এদেশ স্বাধীনতা অর্জন করেছিল, 21টি বছর এদেশের মানুষ বঞ্চিত ছিল, সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। কারণ 15ই আগস্ট যখন আমার পরিবারের সদস্যদের হত্যা করা হয়, আমি আমার ছোটো বোন তখন জার্মানিতে ছিলাম, বিদেশে ছিলাম, আমরা বেঁচে যাই। এরপর 6 বছর আমাদেরকে রিফিউজি আকারে বিদেশে থাকতে হয়েছিল। দেশে আসার কোনো অনুমতিও ছিল না বা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিল। 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি নির্বাচিত করেন এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়েই আমি দেশে ফিরে আসতে সক্ষম হই। দেশে ফিরে আসার পর থেকে আমার লক্ষ্য ছিল বাংলাদেশকে যে আদর্শ নিয়ে জাতির পিতা গড়ে তুলতে চেয়েছিলেন সেই আদর্শ বাস্তবায়ন করা। 21 বছর পর আমরা সরকার গঠন করি এবং সরকার গঠন করার পর থেকেই আমরা উদ্যোগ নিই কীভাবে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, উন্নত করা হবে। পাশাপাশি আমাদের নৌবাহিনী বা বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত সমৃদ্ধ করব। তখনও সম্পদের সীমাবদ্ধতা ছিল, তারপরেও আমরা নতুন আধুনিক যুদ্ধ জাহাজ এবং অন্যান্য আরও সরঞ্জামাদি আমরা ক্রয় করি। সে সময় প্রথম আমরা সর্বাধুনিক ফ্রিগেট ক্রয় করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে আমাদের সমুদ্র সীমা, বিশাল সমুদ্র সীমা, সেই সীমা আমাদের রক্ষা করা এবং সমুদ্র সম্পদকে আমাদের কাজে লাগানো। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই 1974 সালে সমুদ্র সীমা আইন করে দিয়ে যান। জাতিসংঘ তখনও আইন করেনি, জাতিসংঘ করেছিল 1982 সালে। কিন্তু 1974 সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই আইন করেন এবং মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমে, তখন বার্মা বলতো, বার্মার সাথে আলোচনার মাধ্যমে আমাদের একটা সীমানাও নির্দিষ্ট করা হয়। দুর্ভাগ্যের বিষয় হলো যে 15ই আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল, জেনারেল জিয়া অথবা জেনারেল এরশাদ অথবা খালেদা জিয়া, এরা কেউই আমাদের সমুদ্র সীমায় আমাদের যে অধিকারটা আছে এ বিষয়টা কখনো গুরুত্বও দেয়নি বা কোনো উদ্যোগও গ্রহণ করেনি। 96 সাল থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং আনক্লজে আমরা সইও করি। তারপরেও দীর্ঘ সময় চলে যায়। 2009 যখন আমি সরকার গঠন করি তখনই আমরা উদ্যোগ নিই। একদিকে প্রতিরক্ষা নীতিমালাকে আমরা সময়োপযোগী করে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি, আর অপরদিকে আমাদের সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সেটা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করি। আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করে আমাদের দুটি প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার, যদিও তাদের বিরুদ্ধে আমরা মামলা করি কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সে মামলা করে আমরা বিজয় অর্জন করি এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হই। এবং সেই সাথে সাথে আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করবার জন্য আমরা ইতিমধ্যে
27টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। 2017 সালে নৌবহরে 2টি অত্যাধুনিক সাবমেরিন আমরা সংযোজন করেছি। ফলে আমাদের বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। কারণ নৌবাহিনীতে আমরা যেমন অ্যাভিয়েশন সিস্টেম থেকে শুরু করে সব কিছুই করে দিয়েছি। পাশাপাশি আমাদের প্রশিক্ষণটাকে আরও উন্নত করবার জন্য বঙ্গবন্ধু কমপ্লেক্স আমরা নির্মাণ করে দিই। আর আমাদের নৌবাহিনীর সদস্যদের আবাসন সমস্যার সমাধান করবার জন্য আমরা বাসস্থান বা ফ্ল্যাটও নির্মাণ করে দিয়েছি। আমাদের সবসময় লক্ষ্য যে আমাদের এই দেশটা স্বাধীন দেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে এবং আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব। কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। আমি সরকার আসার পরে আমাদের খুলনা শিপইয়ার্ড সেটা নৌবাহিনীর হাতে তুলে দিই। সেটা প্রথম যখন সরকার আসি তখন থেকেই। এবং আমরা আমাদের যে ডকইয়ার্ড সেটাও আমরা ড্রাই ডকইয়ার্ড যেটা চট্টগ্রামে সেটা এবং নারায়ণগঞ্জে সেটাও আমরা নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো যে আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। আর তাছাড়া কক্সবাজার পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি এবং রামনাবাদে আমরা আমাদের নৌবাহিনীর ঘাঁটি আরেকটি সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। এভাবে আমাদের যে বিশাল সমুদ্ররাশি তার সম্পদটা যেন আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা ব্যাপকভাবে উদযাপন করব কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু করোনা ভাইরাসের নামে এমন এক মহামারী সারা বিশ্বে দেখা দিল যাতে আজকে সমগ্র বিশ্ব স্থবির। অর্থনৈতিকভাবে, যোগাযোগের ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই স্থবিরতা নেমে এসেছে। এই সংক্রমণ যেন আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, তার কারণে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমাদের কর্মসূচি আমরা সীমিত আকারে এবং এই ভার্চুয়ালি আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা যে ব্যাপকভাবে করতে পারতাম সেটা আর আমাদের হয়নি। তারপরেও এই মুজিব বর্ষ এবং এই 2020 শেষ হচ্ছে, এরপর আসবে 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। কাজী মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর কর্মসূচিও আমরা বাস্তবায়ন করব সেই সীমিতভাবেই, ভার্চুয়ালি এবং যেখানে বেশি সমাগম হবে না। কিন্তু সেই সাথে সাথে আমাদের এটাই লক্ষ্য থাকবে যে বাংলাদেশ স্বাধীন দেশ, বাঙালি জাতি স্বাধীন জাতি, বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলব, সেভাবে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা বিশেষ প্রণোদনা যেমন দিয়েছি, তাছাড়া দিক নির্দেশনাও দিয়েছি স্বাস্থ্য সুরক্ষার দিকে লক্ষ্য রেখে, এবং আশা করি সেদিকে সবাই ব্যাপকভাবে সচেতন থাকবেন যেন এই করোনা ভাইরাস খুব বেশি আক্রান্ত না হয় বা ছড়িয়ে না পড়ে, সেটা সকলের একটা দায়িত্ব। আমরা মুজিব বর্ষে যেহেতু ব্যাপক কর্মসূচি নিতে পারিনি, কিন্তু কতগুলি কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি যেটা দেশের জন্য, জাতির জন্য সব থেকে বেশি কল্যাণকর। সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত প্রতি ঘরে ঘরে আমরা আলো জ্বালবো। ইতিমধ্যে বিদ্যুৎ আমরা প্রায় 99% মানুষের ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরেই আমরা বিদ্যুৎ পৌঁছাতে পারবো, 100% আমরা বিদ্যুৎ দেব। বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের নীতি। এবং সেই নীতিমালা নিয়েই আমরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যারা ভূমিহীন, গৃহহীন, তাদেরকে আমরা সরকারিভাবে ঘর তৈরি করে দিচ্ছি। আমি প্রথম শুরু করেছিলাম, যখন আমরা সরকারে আসি তখন ঘূর্ণিঝড় হয়েছিল 97 সালে, তখনই আমরা নিয়েছিলাম একটা উদ্যোগ, গৃহহীনদের বিনা পয়সায় ঘর করে দেবো। আশ্রয়ণ প্রকল্প নামে একটি বিশেষ প্রকল্প নিই, যে প্রকল্পের কাজ প্রথম শুরু হয় নৌবাহিনী দ্বারা। সেন্ট মার্টিন দ্বীপে 70টা পরিবার সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত ছিল, তারা ভূমিহীন ছিল। সেখানকার আমাদের আওয়ামী লীগের এক নেতা তারা জমি দেয়
এবং নৌবাহিনীর সদস্যরা সেখানে এই আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি করে এই পরিবারগুলিকে তারা সেখানে মানে তাদের হাতে তুলে দেয় ঘর, তাদের পুনর্বাসন করে। এই আশ্রয়ণ প্রকল্প নৌবাহিনীর হাত থেকেই কিন্তু শুরু, পরবর্তীতে সমগ্র বাংলাদেশে আমাদের সেনাবাহিনীর সদস্যরা এবং আমরা এখন প্রশাসনিক কর্মকর্তা সব কিছু দিয়ে আমরা এই আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন যেমন করে যাচ্ছি, পাশাপাশি আমাদের দুর্যোগ মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা আমাদের এই গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দিচ্ছি। এমনকি আমাদের সচিবরাও উদ্যোগ নিয়েছেন এবং আমাদের প্রত্যেকটা বাহিনী থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে যার মতো সীমিত আকারে গৃহহীন মানুষ বা ভূমিহীনদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঠিকানা হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই মুজিব বর্ষ পালনে আমি মনে করি সবথেকে বড় উদ্যোগ, যা আমাদের দারিদ্র্য বিমোচনে কাজ করবে, আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনাও নিয়েছি। আমরা যেমন আমাদের তাৎক্ষণিক সমস্যাগুলি সমাধান করে যাচ্ছি, তাছাড়া আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছি। এবারে আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করলাম, গতকালকে মিটিংয়ে আমরা সেটা গ্রহণ করেছি। সেই সাথে সাথে আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়েও আমরা পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা। আমরা 2100 সালের মধ্যে বাংলাদেশ যে বদ্বীপ, এই বদ্বীপ অঞ্চলটা কীভাবে উন্নত হবে, আমাদের ভবিষ্যৎ বংশধররা অর্থাৎ আজকে যে শিশুটিও জন্মগ্রহণ করেছে তারাও ভবিষ্যতে কিভাবে মানে সুন্দর জীবন পাবে, সেই লক্ষ্য সামনে নিয়েই এই পরিকল্পনা আমরা নিয়েছি। 2041 সালের উন্নত বাংলাদেশ যে গড়ে তুলব, আজকে যারা আমার নবীন অফিসাররা তারা আজ আপনারা কমিশন পেয়ে স্ব দায়িত্ব পালন করবেন। 41-এ হয়তো আপনারা আরও উন্নত হবেন এবং সেই সাথে আপনারাই হবেন তখন একটু ঊর্ধ্বতন কর্মকর্তা। কাজী এদেশের 41 মানে অর্জনের ক্ষেত্রে আপনারা সৈনিক হিসেবে কাজ করবেন, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য। কাজী প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এই কোভিড মহামারী মধ্যেও নেভাল একাডেমি স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ কার্যক্রম যে গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করেছে এবং এটা অব্যাহত রেখেছে, সেজন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতিকূল পরিস্থিতিতে প্রশিক্ষণ অংশগ্রহণ ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের এই নবীন অফিসাররা তারা দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছে। আমি আশা করি চাকরি বা ব্যক্তিগত জীবনে যে কোনো সংকট অতিক্রমে আমাদের এই নবীন অফিসার তোমরা সবাই সবথেকে বেশি দক্ষ হবে, সেটাই আমরা আশা করি। কাজে তোমাদের জন্য আমার আশীর্বাদ এবং দোয়া থাকলো যে তোমরা জীবনে উন্নত জীবনযাপন করতে পারো এবং দেশের সেবা করতে পারো। এবং আরেকটি কথা আমি অনুরোধ করব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নির্দেশনাটা দিয়ে গেছে সেটা কিন্তু সকলকে মেনে চলতে হবে। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন, তিনি দেশটাকে গড়ে তুলতে চান, দেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচুক, সেটাই তিনি চান। তাই তিনি 10 ডিসেম্বর 1974 সালে নৌবাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রামে তিনি যে ভাষণ দিয়েছিলেন, আমি তার থেকে উদ্ধৃতি দিচ্ছি। কোড, জাতিপিতা বলেছিলেন, কোড, যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি দুনিয়ায় কোনোদিন বড় হতে পারে না। সেজন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা সহ্য করব না। আমরা এই নীতিতেই বিশ্বাসী। আনকোড। জাতির পিতার এই নির্দেশটা সবসময় মেনে চলতে হবে। আমাদের নবীন অফিসার, তোমরা জাতির পিতার আদর্শ মেনে চলবে। তিনি জাতির জন্য সর্বকিছু ত্যাগ করেছিলেন। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের সুযোগ্য সন্তানরা আজ দেশমাতৃকার সেবায় জীবনপণ শপথ নিয়ে নৌবাহিনীতে অফিসার পদে কমিশন পেয়েছে। এই সাফল্যের গৌরবময় অংশীদার আপনারাও। তাই আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন।
আপনারা দোয়া করবেন আপনাদের ছেলে মেয়েরা এদেশে যেন একজন গর্বিত সন্তানে পরিণত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে। আমাদের নৌবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনীতে নারীদের কোনো স্থান ছিল না। 96 সালে সরকার এসেই আমি সেখানে আমাদের মেয়েরাও যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা করে দিই। কাজে আজকে নৌবাহিনীতেও আমাদের মেয়েরা আছে, সত্যি আমি সেজন্য গর্বিত এবং আমি আশা করি আমাদের অভিভাবকবৃন্দ গর্বিত হবেন। ধন্যবাদ। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ এবং সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ নেভাল একাডেমির উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং বাংলাদেশ নৌবাহিনীর সকল ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সকল অফিসার এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আমাদের জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব বিজয়ের মাসে, মুজিব বর্ষে এবং আগামীতে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা এবং ডিইও 2020 ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। নতুন করোনার সংক্রমণ সংখ্যায় ব্রিটেন ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বাকি একদিন। সরকারি ব্যবস্থাপনার বাইরে বিকল্প হিসেবে হোটেলে রাখার সিদ্ধান্ত হলেও এখনও হয়নি তালিকা। সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল মালিকদের সংগঠন বিহা। যথাযথ কোয়ারেন্টিন নিশ্চিতে তাদের সঙ্গে আলোচনা করেই হোটেল নির্ধারণের দাবি সংগঠনটির, যদিও নির্ধারিত সময়ের আগেই তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত হাজারা শিউলির রিপোর্টে। করোনার সংক্রমণ রোধে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের অনেক দেশেই বিদেশ ফেরতদের নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়। সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পাশাপাশি বাংলাদেশেও আর্থিকভাবে সচ্ছল প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনে রাখতে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বেশ আগেই প্রস্তাব দেওয়া হয়, যদিও নানা কারণে এতদিন সে পথে যায়নি সরকার। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর সংক্রমণ ঠেকাতে দেশটি থেকে আসা যাত্রীদের 1 জানুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু অনেকেই সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে অনীহা প্রকাশ করায় বিকল্প হিসেবে হোটেলও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ মাত্র একদিন বাকি থাকলেও এখনো করা হয়নি হোটেলের চূড়ান্ত তালিকা। সরকার হোটেলের ব্যবস্থা করে দেবে, সেক্ষেত্রে তাদেরকে কষ্ট বিয়ার করতে হবে। হোটেল নির্ধারণ করার পরে সেখানে নজরদারি থাকবে। বেসিক্যালি যে থানার অধীনে হোটেলগুলো থাকবে সেই থানায় দায়িত্ব পালন করবে তাদেরকে কোয়ারেন্টাইনটা কনফার্ম করার জন্য। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য হোটেলের তালিকা তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন। প্রবাসীদের আবাসনের জন্য সাধারণ সময়ের চেয়ে কম অর্থ নেওয়া হবে বলেও জানান সংগঠনের কো-চেয়ারম্যান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ইনস্ট্রাকশন আছে ওইটা মেনটেন করে আমরা তাদেরকে এইখানে কোয়ারেন্টাইনের জন্য অ্যাকোমোডেট করতে পারবো। আমাদের টিম আছে এখানে ট্রেইনড। এখন পর্যন্ত আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি গভর্নমেন্ট থেকে। আমরা যদি একটা কোলাবোরেশনের মাধ্যমে আমাদের হোটেলগুলো নির্ধারণ করে দিতে পারি, কারণ আমরা জানি যে আমাদের কোন হোটেলগুলোতে তাদের এক্সপিরিয়েন্স আছে। প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে গড়ে 1300 যাত্রী যুক্তরাজ্য থেকে দেশে আসেন। দেশটি থেকে আগত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত 15 জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পেঁয়াজের ভরা মৌসুমে রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে পেঁয়াজ বাজার নিয়ে ভারতের পুরনো খেলা হিসেবে দেখছেন আড়তদাররা। ক্রেতা বিক্রেতা সবাই বলছেন বর্তমান পেঁয়াজের দাম স্বাভাবিক, ভারতের পেঁয়াজ আমদানিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। কৃষি বিশেষজ্ঞরাও বলছেন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিতে হবে। হরিপদ সাহার রিপোর্ট। বাংলাদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদার 25 থেকে 30% আমদানি নির্ভর। আর এই নির্ভরতার কারণে ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানো কিংবা রপ্তানি বন্ধের মতো সিদ্ধান্ত নিলেই গরম হয় বাংলাদেশের বাজার। গেল বছর ভারত রপ্তানি বন্ধের পর 250 টাকা কেজি, আর চলতি বছরের সেপ্টেম্বর রপ্তানি বন্ধে খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি ছাড়ায় 100 টাকা। ভালো দাম পাওয়ার আশায় তখন দেশের কৃষকরা শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ চাষে নামেন।
যা এখন বাজারে আসতেও শুরু করেছে। ঠিক এমন সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। 1 জানুয়ারি থেকে সে পেঁয়াজ বাংলাদেশে আমদানি শুরু হলে কৃষকদের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়াতে পেঁয়াজ আনে, তাহলে মনে করেন 18টা 20 টাকা গেলে 15 টাকা হলে গৃহস্থ কৃষক মরে যাবে না। ক্ষতিগ্রস্ত হলে কৃষক তার লাগাবো না, এই পেঁয়াজ চাষ করবো না, তখন বারোটা দিব না। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজের পাইকারির দাম মানভেদে 30 থেকে 38 টাকা এবং খুচরা বাজারে 40 থেকে 48 টাকার মধ্যে। 40 টাকা 45 টাকা কেজি আছে আমাদের এখন, যে আমরা চলতেছি, এতে আমাদের কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজের দামটা মনে করছি যৌক্তিক, সেক্ষেত্রে কৃষকও কিছুটা লাভবান হবে। শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই ভারত থেকে আমদানি নির্ভরতা কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি কেজি আপনার 25 থেকে 27 টাকা কৃষককে আপনার দর বেঁধে দেওয়া যায়, তাহলে কৃষকও খুশি হবে এবং তারা উৎপাদন আগ্রহী হবে। বর্ষাকালীন আমরা যদি পেঁয়াজ উৎপাদনটা কর্মসূচি নিতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা ভবিষ্যতে একটা স্বপ্ন পূরণ করতে পারবো। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগে এবার ব্যবসায়ীরা তুরস্ক, চীন, মিয়ানমার ও মিশর থেকে আমদানি করে। হরিপদ সাহা। এ সময়ের বাণিজ্য আবারও শুরু হচ্ছে। সেরা রাঁধুনি রান্নার প্রতিভার কথা জানবে সারা দেশ। শুধু ঘরের মানুষ আর পরিচিত মহল নয়, আপনার দক্ষতার কথা এবার জানবে সারা দেশ স্লোগানে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে সেরা রাঁধুনির 6ষ্ঠ আসর, সেরা রাঁধুনি 1427। অনুষ্ঠানটি প্রচার করা হবে মাছরাঙ্গা টেলিভিশনে। খুঁজে বের করা হবে বাংলাদেশের আনাচে কানাচে থাকা রান্নায় পারদর্শী সেরা রাঁধুনিদের। এ উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 7টি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মের শাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুবুল আলম। চট্টগ্রামের কর্ণফুলী, গুনাগড়ি, পতেঙ্গা, টেরিবাজার ও চৌধুরীহাট, এছাড়াও পাবনার বেড়া ও গাইবান্ধার কালীবাজারে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। সময়ের বাণিজ্য করোনা মোকাবিলা করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ধরে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী 2025 সাল নাগাদ 1,13,000 দেশি বিদেশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কর জিডিপি অনুপাত 14% উন্নীত করে বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে প্রবৃদ্ধি হবে 8.5%। 5 বছর মেয়াদী এই পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় ধরা হয় 64,96,000 কোটি টাকা। 2025 সাল মেয়াদের নতুন পরিকল্পনায় 32 লাখ লোক বিদেশে পাঠানো হবে। বেসরকারি বিনিয়োগ 24 থেকে বাড়িয়ে 27% করা হবে। কৃষি খাতের নির্ভরতা 3% কমবে, বাড়বে শিল্প ও সেবা খাতের অবদান। দারিদ্র্যের হার কমবে 5%। সময়ের বাণিজ্য 2020 সালের শেষ দিন 31st নাইটে কক্সবাজারে কোনো আয়োজন না থাকলেও ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। ইতিমধ্যে 4.5 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে বুকিং হওয়ায় খুশি ব্যবসায়ীরা। আর 31st নাইটকে কেন্দ্র করে নতুন করে নিরাপত্তার ছক কষছে ট্যুরিস্ট পুলিশ। আর করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের সচেতন হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।